আজ আমরা এই ভিডিওতে এই যে সেট তত্ত্বের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা আলোচনা করছিলাম তার আমরা এই 20 পর্যন্ত আগের ভিডিওতে আমরা 20 পর্যন্ত প্রবলেমগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা 21 থেকে বাকি প্রবলেমগুলো সমস্ত আলোচনা করব। ফার্স্টে দেখো 21-এরটা কী বলেছে, যে 21-এরটা বলেছে সেট প্রক্রিয়া প্রয়োগে 12, 15 এবং 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে। আমরা এমনি সংখ্যা তিনটের গসাগু কেমন করে বের করা হয় সেটাই আমরা জানি, কিন্তু সেটের সাহায্যে কেমন করে করব। দেখো আমরা যে এমনি যে গসাগু যেমন করি সেইটা যেমন করা হয় এখানেও সেটের সাহায্যে তেমনই করা হবে, কারণ গসাগু তো আর অন্য কোনো মানে কিছু হবে না। মানে সবসময় কী করা হয় যে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর কী করা হয়, উৎপাদকে বিশ্লেষণ করা হয়। কী করা হয়, উৎপাদকে বিশ্লেষণ করা হয়, সেইভাবেই আমরা সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করি। এখানেও সেটের সাহায্যে তেমনই করব। যেহেতু তিনটে সংখ্যা বলা আছে 12, 15 আর 18, 12, 15, 18 এই তিনটা সংখ্যা বলা আছে, এই তিনটে সংখ্যার গসাগু আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে আমি এই তিনটা সংখ্যার আমার গসাগু বের করার নিয়ম কি না, গসাগুতে আমরা কী করতাম, যে 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম কত, 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4, মানে এর উৎপাদক, গুণিতক নয়, এর উৎপাদকগুলো লিখতাম। 12 উৎপাদক কী কী হবে, 12কে যে ভাঙলে, 12কে ভাঙলে কী পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 6 পাবো আর 12 পাবো। কী বলছি, 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 1 একটা উৎপাদক পাবো, 2 একটা উৎপাদক, 3, 4, 6, 12 এগুলো উৎপাদক। 15কে উৎপাদকে ভাঙলে কী কী উৎপাদক পাবো না, 1 পাবো, 3 পাবো, 5 আর 15 এইগুলো পাবো। আর 18কে ভাঙলে 1, 2, 3, 6, 9 আর 18 এইগুলো উৎপাদকে পাবো। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু সেট প্রক্রিয়ার সাহায্যে বলেছে, তাহলে এই উৎপাদকগুলোকে একটা সেটের মধ্যে রেখে দেবো। এটাকে বলবো এ সেট, এটা বি সেট, এটা সি সেট। তারপর এদের গসাগু মানে কি, কমন, মানে কি সেট তিনটার ছেদ বের করলেই হয়ে যাবে। তাহলে তোকে সেটাই করা হচ্ছে। তাহলে আমি ধরে নেব যে, ধরা যাক তিনটা সেট কী দেবো না, এ বি সি, এ বি এবং সি যথাক্রমে কি না 12, 15 এবং 18 সংখ্যা তিনটির উৎপাদক সমূহের সেট, উৎপাদক সমূহের সেট। বোঝা গেল যে এবিসি তিনটা এই 12, 15, 18 সংখ্যা তিনটির উৎপাদক সমূহের সেট। তাহলে অতএব আমরা কী লিখতে পারি, এ সমান সেটের মধ্যে যদি লিখি তাহলে কী হবে, 1, 2 মানে এই সংখ্যাগুলো 1, 2, 3, 4, 6, 12, এটা এ সেট। বি সেট কী হচ্ছে না, 1, 3, 5, 15। আর সি সেট হচ্ছে 1, 2, 3, 6, 9, 18 এইগুলো হচ্ছে সি সেট। বোঝা গেলো, এখান থেকে দেখে দেখে লিখে দিলাম। এখন কি করবো না, গসাগু বলতে কি এদের ইন্টারসেকশান করা হয়। ইন্টারসেকশান এখানে যদি সেট বলেছি, মানে গসাগু বলতে কি, আমরা গসাগু কেমন করতাম, যে এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, আর সাধারণ পদ কী আছে, 3 আছে, 3 আছে, 3 আছে। তাহলে এদের গসাগু সমান 1 গুণিতক 3 সমান 3, এটা সরি হ্যাঁ, এদের গসাগু হচ্ছে 1 গুণিতক 3 মানে 3, এটা করতাম গসাগু। এক্ষেত্রে আমরা কি করব, গসাগুর ক্ষেত্রে না, এদের ইন্টারসেকশান মানে এদের যে ছেদ সেটটা বের করবো, মানে ছেদের মধ্যে এ বি সি, এই ছেদের মধ্যে কোন সেটটা পাচ্ছি। তাহলে এখন আমরা বলবো, এখন এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি সমান কত হবে, 1,3, এটা হচ্ছে ছেদ। এবার দেখো এই যে ছেদ সেটটা পেলাম, কি বলছি, এই ছেদ সেটটা পেলাম, এই যে অন্তর্গত পদগুলো দেখতে পাচ্ছি না, 1, 3, আরও অনেক পদ থাকতে পারে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন পদ থাকতে পারে। তাহলে এই ছেদের মধ্যে যে বৃহত্তম পদটির মান পদার্থ সেটটির গসাগু হবে। এদের মধ্যে কি বৃহত্তম যে পদটা, সেই বৃহত্তম পদটাই কী হবে, এদের গসাগু হবে।
তাহলে আমি স্পষ্টতই লিখতে পারবো A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সেটের পথসমূহের মধ্যে বৃহত্তম পথটির মান প্রদত্ত সংখ্যা তিনটির গসাগু হবে। সুতরাং প্রদত্ত সংখ্যা তিনটির গসাগু সমান 3। এর বৃহত্তম পদটা কত হচ্ছে 3। আর এইখানে একটু দেখো, এইখানে যেটা বলেছিলাম যে আমাদের গসাগু কথার পুরো নাম কি, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে গরিষ্ঠ মানে কি সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে মানে এর গসাগু। তাহলে এই গুণনীয়কগুলো কোন কীগুলো হয়েছিল এখানে 1 3, 1 আর 3। তাহলে এদের মধ্যে গরিষ্ঠ মানে সব থেকে বড় কত 3, ওই জন্য গসাগু 3। আমি এটা গুণ বলেছিলাম যে 1 গুণিতক 3, 1 গুণিতক 3 নয়, মানে এগুলোর মধ্যে যেইটা বড়। গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গুণনীয়কগুলোর মধ্যে যেই গুণনীয়কটা বড় হবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে এই গুণনীয়ক কত 1 আর 3, তাহলে 1 আর 3-এর মধ্যে কে বড় 3, তাহলে 3 হচ্ছে। আর আমি এখানে এটা 1 গুণিতক 3 বলেছিলাম, এটা ভুল বলেছিলাম, যাই হোক। তাহলে সেই হিসাবে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো কি হলো 1 আর 3। এটা হচ্ছে ছেদের সেট, এই ছেদের সেটের সব থেকে বৃহত্তম কি 3। এই জন্য লেখা হচ্ছে যে স্পষ্টতই এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের পদ সমূহের মধ্যে বৃহত্তম পদটির মান প্রদত্ত সেট তিনটির গসাগু হবে। অতএব প্রদত্ত সেট তিনটির গসাগু কত হচ্ছে 3 হয়েছে। তাহলে ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো নেক্সট 22-এরটা, 22-এর 1। 22-এর 1 কী বলেছে না, এখানে ওই একই অঙ্ক বলা আছে, কিন্তু এখানে লসাগু বলা আছে। কোন কোন সংখ্যা না 15, 25 আর 30, এই সংখ্যা তিনটার লসাগু। আর লসাগু কথার অর্থ কি, লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের গুণিতক বের করব। গুণিতক বের করে তাদের মধ্যে যে সাধারণ গুণিতকটা সব থেকে ছোট সাধারণ গুণিতক সেটাই হচ্ছে কি লসাগু হবে। তাহলে আমরা তিনটা সেট ধরে নেব যে এই গুণিতকগুলো নিয়ে একটা এ সেট, এটা নিয়ে বি সেট, এটা নিয়ে সি সেট। বোঝা গেল। তাহলে দেখো এখানে কি লেখা হচ্ছে, যে ধরে নেই যে মনে করি নাকি 15, 25 ও 30 সংখ্যা তিনটির গুণিতক সমূহের সেট যথাক্রমে এ বি ও সি। তাহলে তিনটা সেট ধরে নেব এ বি সি। তাহলে অতএব কী হবে এ সেটটা 15-র গুণিতক মানে 15 একে 15, 15 দুইয়ে 30, 15 তিনে 45, 15 চারে কত 60, 15 পাঁচে 75, 15 ছ 90, 15 সাতে 105, 15 আষ্টে 120, 15 নয় 135, 15 দশে 150, আরও হতে থাকবে, আমি লিখে দিলাম, ডট ডট দিয়ে দিলাম। এবার বি সেটটা 25, 25 একে 25, 25 দুইয়ে 50, 25 তিনে 75, 25 চারে 100, 5-এ 125, 25 ছয়ে 150, 25 সাতে 175, লাস্টে 200, এইভাবে পরপর চলতে থাকবে, কারণ গুণিতকের কোনো শেষ হয় না, পরপর চলতে থাকবে, যত দূর পূরণ করতে হবে তত দূর চলতে থাকবে। এবার সি সেটটা কত 30, সিতে কত সংখ্যা 30।
তাহলে 30-এর গুণিতক 30 একে 30, 30 2 60, 30 3 90, 30 4 কত 120, 30 5 150, 30 6 180 ডট ডট করে চলতে থাকবে। হলো। এখন কি করব না এই এবিসি এই তিনটা সেটের ছেদ বের করব, কারণ লঘিষ্ঠ কথার অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই সাধারণ হওয়ার জন্য এদের মধ্যে আমরা কি বের করছি, ছেদ বের করছি। তাহলে স্পষ্টতই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের অন্তর্গত পদসমূহের মধ্যে ক্ষুদ্রতম, কারণ লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ মানে কি ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম পথটির মান প্রদত্ত সেট সংখ্যা তিনটির গসাগু হবে। প্রদত্ত সংখ্যা তিনটির গসাগু না লসাগু হবে, লসাগু হবে। কি লিখলাম, অন্তর্গত পদসমূহের মধ্যে ক্ষুদ্রতম পদটির মান প্রদত্ত সংখ্যা তিনটির গসাগু হবে। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কী হবে, এদের মধ্যে লঘিষ্ঠ কোনটা হচ্ছে সব থেকে ছোটো, 15 নেই, 30 নেই, 45ও নেই, 60ও নেই, 75ও নেই, 90ও নেই, 105ও নেই, 120ও নেই, তারপর 135 নেই, 150, তাহলে 150 পাচ্ছি। এরপরে আরও আছে, তার মানে কি 150, 150, এর পরেরটা কত হবে না, এর পরেরটা যেটা হবে সেই 150-র গুণিতক হিসেবে চলতে থাকবে। কি হচ্ছে, এর পরেরটা 150-র গুণিতক, মানে এর পরেরটা কত হবে 300, এর পরেরটা কত হবে না 300, এইভাবে ডট ডট করে চলতে হবে। আমি 300টা লিখে দিলাম, বুঝে গেল? ঠিক আছে। তাহলে দেখো এখন এদের মধ্যে কি লঘিষ্ঠ মান কোনটা, 150 মানে 150, তাহলে এটাই হবে কি এদের ক্ষুদ্রতম পদ, আর এটাই লসাগু। তাহলে অতএব প্রদত্ত সংখ্যা তিনটির নির্ণেয় লসাগু সমান কি বলবো না এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের অন্তর্গত ক্ষুদ্রতম পদ, আর সেটা কত 150। তাহলে এই যে আমরা 15, 25 আর 30 এই সংখ্যা তিনটির লসাগু কত পেলাম না 150 পেলাম, কারণ এই 150 সংখ্যাকেই এই 15, 25 আর 30 সংখ্যা তিনটা দ্বারা ভাগ যাবে, মানে এর থেকে কোনো ছোট সংখ্যা পাবো না যেটা দিয়ে এই 15, 25 আর 30 এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো, এমন কোনো ছোট সংখ্যা পাবো না, একমাত্র ছোট সংখ্যা 150, এরপরের পুরো কত 300, তারপরে কোনো 450, এইভাবে বাড়তে থাকবে। যাই হোক, তাহলে এখানে আমার লসাগুটা কত পেলাম না 150। ঠিক আছে, এবার নেক্সট দেখো 22-এর 2-এরটা। 22-এর 2-এরটা কী বলেছে দেখো, যদি আর এস টি ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা এবং পি কিউ ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, পি কিউ কি বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, যাতে পি এবং কিউ এর লসাগু হচ্ছে r² t⁴ a², তাহলে পি কিউ ক্রমিত জোড়ের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া আছে যে আর এস টি ধনাত্মক সংখ্যা বলা আছে এবং পি কিউ ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, যাতে এটা এদের লসাগু বলেছে r² t⁴ a² হয়, তাহলে পি কিউ এর ক্রমিত জোড়ের সংখ্যা। দেখো এই অঙ্কটা বুঝতে হলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা অন্য একটা অঙ্ক তোমাদের ধরে আমি দেখাচ্ছি, তারপরে এই অঙ্কটা আমি করাবো। দেখো সাধারণত ছিল না
এই অঙ্কটা করার আগে আমি একটা অন্য অঙ্ক করাচ্ছি। ধরো এরকম টাইপের একটা অঙ্ক, ছোট দেখে আমি বলছি বোঝার যে সুবিধার্থে। ধরো এখানে কি বলেছে না RST বলা ছিল, এখানে RST বলা ছিল। আর মানে অ্যাকচুয়ালি এটা সেটটা কী বলা ছিল আমি একটু লিখে দিচ্ছি। এখানে যে এ সেটটা বলা ছিল, এ সেটটা কী বলা ছিল না P, Q ক্রমিত জোড়, মানে এই জোড় আকারে থাকবে। P, Q এরকম জোড় আকারে থাকবে, যেখানে PQটা কি না POQ এর লসাগু, POQ এর লসাগু কত R² T⁴ A², এইটা বলা ছিল এ সেটটা। এ সেটটা কেমন বলা ছিল না, এ সেটটা হচ্ছে P, Q ক্রমিত জোড় আকার। আর PQ কি না PQ হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর RST হচ্ছে এমনি ধনাত্মক সংখ্যা। আর কি বলা ছিল না PQ ক্রমিত জোড়, ক্রমিত জোড় মানে এরকম এই আকারে P, Q এই আকারে থাকবে, ক্রমিত জোড় আকারে থাকবে, এবং P আর Q এর লসাগু হচ্ছে এইটা। তার মানে এ সেটটা কেমন ধরনের হবে, এ সেটটা হচ্ছে ধরো আমি যদি কথাই বলি, ক্রমিত জোড় মানে 1,2, হয়তো ধরো 1,7 বা 10,11 এরকম ক্রমিত জোড় আকারে থাকবে। কিন্তু এখানে এটা নয়, মানে এখানে এমন জোড় আকারে থাকবে যেন এই সংখ্যা দুটো মানে P আর Q এদের লসাগুটা এইটা হয়। আমি একটা ছোটো একটা উদাহরণ ধরে আমি দেখাচ্ছি, দেখো কেমন হচ্ছে, তারপরে এই অঙ্কটা আমি করব। ধরো এই অঙ্কটার ক্ষেত্রে 3টে ছিল, RST ছিল। আমি এখানে যদি এই অঙ্কটাই থাকতো, এই অঙ্কটাই একটু আলাদা করছি, ধরো এ সেটটা যদি এরকম থাকতো না P, Q ক্রমিত জোড় এটা বলা আছে, এবং POQ এর লসাগু ধরো R²T। আমি এটা ছোট ধরে নিলাম, কারণ এখানে R² T⁴ A², এই তিনটে থাকতে গেলে একটু বড় হবে, বুঝতে অসুবিধা হবে। প্রথমে একটা ছোট ধরে আমরা বুঝি, তারপর আমরা বড় আমরা করব। তাহলে যদি R²T হয়, এর লসাগু কত R²T, তাহলে এটা কেমন হবে, এর ক্রমিত জোড়ের সংখ্যাগুলো কেমন হবে। তাহলে দেখো প্রথমে এর ক্ষেত্রে আমি বলছি, ধরো সেটগুলো ধরছি কেমন, ধরো A1 একটা সেট, যেখানে P এর মান আর কিউর মান এমন লিখতে হবে যাতে এদের লসাগুটা P আর কিউ লসাগুটা R²T হয়। তাহলে দেখো কেমন হবে, আমি প্রথমে P এর মানটা R²T ধরে নিলাম, R²T হতে পারে, P এর মানটা আমি ধরে নিলাম R²T। তাহলে কিউর মানটা কেমন হবে, কিউর মানটা যদি 1 হয় সেক্ষেত্রে এদের লসাগু R²T হবে। কিউর মানটা যদি শুধু R হয় তাহলে সেক্ষেত্রে এদের লসাগু কত হবে R²T হবে। কিউর মানটা যদি শুধু R² হয় সেক্ষেত্রে লসাগু R²T। তাহলে অনেকগুলো মানের জন্য হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমি ধরে নিচ্ছি যে R⁴X আর T⁴Y, এটা ধরে নিলাম। কি ধরে নিলাম R⁴X T⁴Y। তাহলে এখানে সাজ দ্যাট এমন যে এক্স আর ওয়াইটা কেমন না, এক্সটা কী হতে পারে, এই যে আর এর মাথায় কত 2 আছে, তাহলে এক্সটা এক্সের মান আমি 0, 1, 2 এই তিনটা ধরতে পারি। এর থেকে বেশি ধরা যাবে না, কারণ বেশি ধরলে কত, আর এর মান যখন আমি 0 বসাচ্ছি, এক্সের মান যখন 0 বসাচ্ছি, তখন R⁴ মানে এই মানটা 1 হতে পারে, আর নাও থাকতে পারে। আবার আর এর মান যখন আমি এক্সের মান যখন 1 বসাচ্ছি, তখন এই মানটা কত আর, তখনও যখন লসাগু হবে R² আর আর, তখনও R² পাবো। আর আর এর মান যখন 2, এক্সের মান যখন 2 বসাবো তখন R², এখানেও R², লসাগুর ক্ষেত্রে সেই R² পাবো। কিন্তু 3 বসালে কত R³ হয়ে যাচ্ছে, তখন লসাগুর ক্ষেত্রে 3 R⁴ পেয়ে যাব। এই জন্যে এই মানটা আমাকে এখানে দেখে 2 ছিল, তার এক্সের মান কত 0, 1, 2 ধরলাম। এবার ওয়াইয়ের মানটা, এখানে টি এর পাওয়ার কত আছে, সূচক টি এর পাওয়ার 1 আছে, তাহলে ওয়াইয়ের মানটা কী হবে, ওয়াইয়ের মান দুটো হতে পারে, 0 হতে পারে আর 1 হতে পারে, এই দুটো, এর থেকে আর বেশি হবে না, এর থেকে আর বেশি হবে না, বোঝা গেল। তাহলে দেখো এইখানে যে সংখ্যাগুলো মানে PQ আকারে সেট সংখ্যাগুলো পাচ্ছি, মানে পদগুলো, সেটের মধ্যে পদগুলো, সেগুলো আমি লিখে দিচ্ছি। এগুলো এই যে বড় অঙ্কটার ক্ষেত্রে আমি লিখবো না, কিন্তু এখানে তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো যে পদগুলো পেলাম সেগুলো কি হলো, পদগুলোর ক্ষেত্রে প্রথমটা হচ্ছে R²T হবে। পরেরটা দেখো এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 হতে পারে। দেখো এক্সের মান 0 আর ওয়াইয়ের মান 0, দুটোই 0 হয়, তাহলে এটা কত R⁴ মানে 1, T⁴ মানে 1, তাহলে এক্ষেত্রে গুণ করলে কত 1, এইটা একটা পদ পাবো। আবার কত R²T তো থাকলো P এর মান, কিউর মান ধরো এটা 0, ওয়াইয়ের মানটা 1, তাহলে আর এর মান এক্সের মান 0 মানে এটা 1, আর ওয়াইয়ের মান 1 মানে কত 1 বসালে শুধু T, তাহলে এইটা হবে। এক্ষেত্রে দেখো এদের লসাগু কত হবে R²T হবে,
আবার আর স্কোয়ার টি, জিরো জিরো হলো, 0 1 হলো, এবার 1 0, এক্সের মান 1, ওয়াইয়ের মান 0 করলে, এক্সের মান 1 করলে কত আর হবে, আর ওয়াইয়ের মান 0 করলে এটা কিছু হবে না, মানে এটা 1 হয়ে যাবে, এখানে কত হবে 1 বসাচ্ছি মানে শুধু আর হচ্ছে এইটা। আবার আর স্কোয়ার টি 1 1, 1 1 করলে কত 8টি, আবার আর স্কোয়ার টি 2 0, 2 আর এটা 0 করলে এটা 1 হয়ে যায়, 2 মানে আর স্কোয়ার, আর হচ্ছে 2 1, এটা 2 করলে আর স্কোয়ার আর 1 করলে কত টি, আর স্কোয়ার টি হবে, মানে আর স্কোয়ার টি এটা। তাহলে দেখো এই পদগুলো পেলাম। দেখো প্রত্যেকটা পদের লসাগু করো, ধরো এরও লসাগু কত হবে, এটা 1 ছিল, এর লসাগু আর স্কোয়ার টি, এর লসাগু করলেও আর স্কোয়ার টি হবে, এর লসাগু করলেও আর স্কোয়ার টি, এটাও আর স্কোয়ার টি, এটাও আর স্কোয়ার টি, এটাও আর স্কোয়ার টি। তাহলে সমস্তগুলো লসাগু কত হবে, আর স্কোয়ার টি পাবো। তাহলে এক্ষেত্রে এতে পদ সংখ্যা কটা পেলাম, 1 2 3 4 5 6টা পদ পেলাম। কটা পদ পেলাম, 6টা। তাহলে এক্ষেত্রে আমরা এটা দেখে দেখে লিখতে পারি, এখানে কটা ছিল, 3টা, এখানে 2টো ছিল, তাহলে 3 গুণিতক 2 সমান পদ সংখ্যা কটি পেলাম, 6টি পেলাম। এরপর দেখো A2 সেটটা কী হবে, A2 সেট কেমন হবে না, এখানে তো আমি ধরে নিয়েছিলাম যে এটা আর স্কোয়ারটি প্রথমটাই থাকবে, পিটা কত আর স্কোয়ারটি, কিন্তু এটা তো এরকমও থাকতে পারে। ধরো আমি কথাই বললাম যে আর স্কোয়ার থাকলো, টিটা T⁴ হয়ে গেল, কমা এখানে R⁴ এখানে টি চলে এলো। মানে কিছু কিছু ক্ষেত্রে এইখানে শুধু টি থাকলো। তাহলে দেখো এক্ষেত্রে কেমন হবে, আর এক্সের মানটা তো যেমন ছিল থাকবে, এক্সের মান কত 0 1 2 এটা থাকলো, এক্সের মান কত 0 1 2। এবার ওয়াইয়ের মান কত হবে, দেখো ওয়াইয়ের এখানে টি এর পাওয়ার কত 1, কিন্তু এখানেও আমি ওয়াইটা লিখেছি। এক্ষেত্রে দেখো ওয়াইয়ের মানটা তো 0 হচ্ছে, ওয়াইয়ের মান 0 হচ্ছে, কিন্তু যদি আমি ওয়াইয়ের মান 1 বসাই, কী বলছি, যদি ওয়াইয়ের মান 1 বসাই, যখন 0 বসাচ্ছি ওয়াইয়ের মান, তখন আর স্কোয়ার হচ্ছে, কারণ T⁴ মানে 1, শুধু আর স্কোয়ার, মানে পি এর মান কত পাচ্ছি, আর স্কোয়ার পাচ্ছি। যখন আমি ওয়াইয়ের মান 1 বসাবো, কারণ 1ও হতে পারে, যখন আমি 1 বসাবো তখন এটা কী হবে, আর স্কোয়ার টি হবে, কিন্তু আর স্কোয়ার টি তো এই এ সেটের পি এর মানটা আর স্কোয়ার টি, তাহলে ওই পদটা তো আমি একবার লিখেছি, পি এর মানটা আর স্কোয়ার টি এ সেটে ধরেছি, তাহলে আবার ঘুরে এখানে আর স্কোয়ার টি ওই পদটা আসতে পারে না, কারণ ওই পদটা চলে হলে কোথাও একই পদ হয়ে যাবে, মানে এইখানের ক্রমিত জোড় আর এখানে ক্রমিত জোড় কী হবে, সমান হয়ে যাবে, তাহলে ওইটা ধরতে পারি না। তার জন্য কী করা হচ্ছে, শুধু ওয়াইয়ের মান কত 0 ধরা হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো পদগুলো কী হচ্ছে, প্রথমে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, তাহলে ওয়াইয়ের মান তো সব ক্ষেত্রে 0 বাধ্য, তাহলে ওয়াইয়ের মান 0 মানে এটা টিটা থাকছে না, তাহলে আর এক্সের মান 0, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আর স্কোয়ার, এক্সের মান 0 মানে এটা টি, এখানে আর স্কোয়ার, এক্সের মান 1 মানে আর টি, আর স্কোয়ার, আর এক্সের মান 2 মানে আর স্কোয়ার টি, এই তিনটে পদ পাচ্ছি। দেখো তিনটের লসাগু দেখো আর স্কোয়ার টি হবে, এটার লসাগু আর স্কোয়ার টি, এটার লসাগু আর স্কোয়ার টি, তাহলে এখান থেকে এখানে তিনটে পদ আর এখানে একটা পদ, তাহলে এর পদ সংখ্যা কত, 3 গুণিতক 1 সমান 3, এইভাবে পদ সংখ্যা হয়েছে। এরপর দেখো A3টা কী লিখব না, প্রথমে আমি কি করলাম না, এক্ষেত্রে না টিটা এখানে লিখলাম, T⁴ লিখলাম, এবার এক্সটাকে করব, তাহলে এখানে আর স্কোয়ার ছিল, এটাকে R⁴ করব, আর টি থাকলো, আর এক্ষেত্রে কি করব না, এখানে আর স্কোয়ার আর এখানে T⁴, আর স্কোয়ার T⁴, এক্সটাকে এখানে R⁴ এখানে করলাম। তাহলে দেখো x সমান দেখো, তাহলে দেখো এখানে এক্সের মানটা কত হবে, 0 1 2 পর্যন্ত হতে পারে, এক্সের মানটা কত না 0 1 2 পর্যন্ত হতে পারে। তাহলে যখন আমি 0 লিখলাম, তাহলে আর এর এক্সের মান 0 হলে আর থাকবে না টি একটা নতুন পদ, কারণ এখানে A2তে টি যুক্ত পদ পাইনি, A2তে আর স্কোয়ার পেয়েছি, আর এখানে A1-এ আর স্কোয়ার টি। যখন আমি 1 লিখছি তখন এই পি মানটা কত আর টি হবে, সেটাও এখানে পি এর জায়গায় পাইনি, A1 আর A2তে পাইনি, কিন্তু যখন আমি 2 লিখব
টু লিখলে এক্সের মান টু লিখলে এখানে কত হবে আর স্কোয়ার টি, আর আর স্কোয়ার টি কোথায় পেয়েছি এই যে এ ওয়ান যুক্ত পদে দেখো এখানে আর স্কোয়ার টি, পি এর মান আর স্কোয়ার টি। তাহলে যেহেতু এ ওয়ানের সঙ্গে এটা টু লিখলে সমান হয়ে যাচ্ছে তাহলে এই টুটা ধরা যাবে না। তাহলে এক্সের মান কত 0,1 হলো। এখন ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান তো এখানে 1 আছে আর এইদিকে ওয়াই আছে, মানে এটা তখন 0 থেকে ওয়াই পর্যন্ত 1 পর্যন্ত হবে 0,1, 0 থেকে 1। এবার দেখো 0 থেকে যদি আমি 1 ধরি, এটা একটু দেখতে হবে। দেখো যদি আমি 0 ধরি তাহলে আর স্কোয়ার হচ্ছে, যখন আমি 1 ধরবো, কি বলছি, যখন আমি 1 ধরবো, 1 ধরলে এটা কত হবে আর স্কোয়ার টি হবে, এটা তখন কত হবে আর স্কোয়ার টি হবে। কিন্তু আর স্কোয়ার টি আর কি কোথাও এসেছিল আর স্কোয়ার টি, ধরো এক্ষেত্রে ওয়াইয়ের মান 0, 1 এই দুটোই হবে, কারণ 1 ধরলে এখানে 1 ধরলে কত টি আসবে, কিন্তু এই টি যুক্ত পত্র এখানে কোথাও তো পাবো না, কারণ যে ক্ষেত্রে এখানে কি হবে না এই দুটো বাদে, এখানে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার টি এই দুটো তো হয়েছে, এই দুটো বাদে যখন অন্য কোনো পদ এক্ষেত্রে আসবে তখন তো অটোমেটিক 0 আর 1 আসতেই পারে, এখানে এক্ষেত্রে 0 আর 1 আসবে। তাহলে এক্ষেত্রে হলো, তাহলে এক্ষেত্রে পদগুলো কেমন হচ্ছে দেখো 0 0, এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, ধরো এক্সের মান 0, সেক্ষেত্রে কি হচ্ছে এখানে টি, আর ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0 হলে এখানে আর স্কোয়ার, এইটা এলো। আবার এক্সের মান 0, ওয়াইয়ের মান 1, এক্সের মান 0 হলে এটা টি, ওয়াইয়ের মান 1, ওয়াইয়ের মান 1 হলে এটা কত হবে আর স্কোয়ার টি। আবার এক্সের মান 1, এক্সের মান 1 হলে এটা আর টি, আর ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0 হলে আর স্কোয়ার। আর এক্সের মান 1 হলে আর টি হচ্ছে, ওয়াইয়ের মান 1 হলে আর স্কোয়ার টি। তাহলে এই পদগুলো পেলাম। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এইগুলো লসাগু করো, লসাগু করলে সবগুলো কী হবে আর স্কোয়ার টি হচ্ছে। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কটি হচ্ছে 1 2 3 4, এখানে 2 আর 2, তাহলে 2 গুণিতক 2, তাহলে পদ সংখ্যা কটি পেলাম 4টি পেলাম, বুঝে গেল। এরপর দেখো A4 এর ক্ষেত্রে কি হবে না আমরা সব একটা একটা করে করলাম। দেখো এখানে আর স্কোয়ার টি ছিল এক্স আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই, তবে একটা করে চেঞ্জ হলো, একটা করে চেঞ্জ হলো, এখানে টি টু দি পাওয়ার ওয়াই এলো তখন এটা টিতে হয়ে গেলো। তারপর আবার এখানে কি হলো আর টু দি পাওয়ার এক্স এলো, এখানে আর স্কোয়ার আর টি টু দি পাওয়ার ওয়াইটা থেকে গেলো। এরপর কী করবো দুটোই হয়ে যাবে, মানে এটা হবে আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই কমা আর স্কোয়ার টি, বুঝলে না। তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো এক্সের মানটা, তাহলে এক্সের মানটা 0, আবার ওয়াইয়ের মানটা যদি 0 হয়, এক্সের মান 0 ওয়াইয়ের মান 0, মানে এটা কি পি এর মানটা 1 হবে, পি এর মান কোথাও 1 হয়েছে, পি এর মান এগুলোতে কোথাও 1 হয়নি, তাহলে এক্সের মান 0 ওয়াইয়ের মান 0 হবে। এবার এক্সের মান 0 না ওয়াইয়ের মান 1 যদি ধরি, এক্সের মান 0 তাহলে এটা 1, ওয়াইয়ের মান 1 হলে কত হবে টি হবে, তাহলে টি যুক্ত পদটা এখানে এসেছে, টি যুক্ত পদটা এখানে এসেছে, তাহলে এটা ধরা যাবে না, এটা 1 ধরা যাবে না। এবার দেখি, এবার এক্সের মান যদি 1 হয়, এক্সের মান 1 হলে এটা কত হবে আর ওয়াইয়ের মান 0 করলে 0, তাহলে এক্সের মান 1 করলে আর হবে, আর যুক্ত পদ পি পদ কোথাও এসেছে শুধু আর কোথাও নেই, এখানে আর স্কোয়ার আসছে, এখানে আর স্কোয়ার টি, তাহলে 1 ধরা যাবে, বুঝা গেল। এবার 2 ধরা যাবে, এখানে দেখি এক্সের মান যদি আমি 2 ধরি, ওয়াইয়ের মান তো 0, তাহলে এক্সের মান যদি 2 ধরি তাহলে আর স্কোয়ার হবে শুধু পি পদটা আর স্কোয়ার কোথায় আছে, পি পদটা আর স্কোয়ার এই যে A2-তে আছে, তাহলে এই পদটা ধরা যাবে না কারণ এটা তো এখানে হয়ে গেছে আর স্কোয়ার পদ। তার মানে এক্সের মান 0,1 আর ওয়াইয়ের মান কত 0, এটা হলো। তাহলে এক্ষেত্রে পদগুলো কেমন হচ্ছে 0 0 হলে এটা 1 1 আর স্কোয়ার টি, তারপর হচ্ছে 1 0, এক্সের মান 1 হলে আর আর স্কোয়ার টি, এই দুটো হচ্ছে। তাহলে এটার পদ সংখ্যা কত পাচ্ছি 2 গুণিতক 1 সমান 2। আর অন্য কোনো কম্বিনেশান বা কমিত জোড় আমরা পাবো না, যে যার ক্ষেত্রে এদের গসাগুগুলো এই যে আর স্কোয়ার টি এইটা আসবে শুধু এই সমস্তগুলোর ক্ষেত্রে। তাহলে এখানে পদ সংখ্যা কত 6টি, এখানে 3টি, এখানে 4টি, এখানে 2টি, তাহলে টোটাল 6 + 3 + 4 + 2,
তাহলে 6 4 10, 3 13, 14 15। তাহলে পদ সংখ্যা কটি পেলাম? না 15টি পদ সংখ্যা, যে যাদের ক্রমিত জোড়গুলো মানে পি আর কিউ এর লসাগু যেন আর স্কোয়ারটি এরকম আসে। আশা করি এইটা বুঝতে পারলে এই প্রবলেমটা কেমন করা হয়েছে। এবার বইয়ের যে প্রবলেমটা ছিল সেটা 3টে দিয়েছিল, যে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, এটা সেক্ষেত্রে একটু বড় হবে, সেক্ষেত্রে আমি করে দিচ্ছি, তোমরা জিনিসটা বুঝে নিবে ঠিক করে। দেখো কি করা হচ্ছে। 22 কি বলা ছিল? না এইটাই বলা ছিল, এ সেটটা না পি কমা কিউ সাজ দ্যাট পি ও কিউ এর লসাগু হচ্ছে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। এক্ষেত্রে কী হবে, আমি সেটা লিখে দিচ্ছি আরেকবার। এ সেট কেমন ছিল? পি কমা কিউ সাজ দ্যাট পি ও কিউ এর লসাগু আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অনেক যতগুলো সেট হবে সেগুলো আমরা বের করছি। তাহলে A1 সেট কেমন হবে? না প্রথমটা আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ধরে নিলাম, আর এটা হচ্ছে আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই আর এস টু দি পাওয়ার জেড। এটা সেক্ষেত্রে এক্স ওয়াই জেড কেমন হয়? এক্সটা কত হবে? 0 1 2 হবে, এক্সটা 0 1 2। ওয়াই কত হবে? না 0 1 2 3 4, 0 1 2 3 4, কারণ টি আর ওয়াইটা 4 আছে, তাহলে 4 পর্যন্ত যাবে। আর এক্স ওয়াই জেডটা হবে 0 1 2, এইটা কারণ এখানে 2 আছে, তাহলে 0 1 2। এক্ষেত্রে দেখো পদ সংখ্যা কটি হবে? এক্ষেত্রে হচ্ছে পদ সংখ্যা, আর এখানে এরকম ভেঙে ভেঙে পদগুলো লেখার দরকার নেই, এইগুলোই হবে। এবার পদ সংখ্যা কত হবে? এইখানে যেটা আছে, এখানে 3, এখানে 1 2 3 4 5, আর এখানে 3, তাহলে 3 গুণিতক 5 গুণিতক 3, 5 3 15 3 45, আমার পদ সংখ্যাটা দরকার। তাহলে পদ সংখ্যা কত হলো? 45। এরপর A2 সেটটা কেমন হবে? A2 সেটটার ক্ষেত্রে আমি একটা চেঞ্জ করে নেব, ধরো এসটাকে চেঞ্জ করে নেব, মানে এখানে এ স্কোয়ার হবে আর এখানে এস টু দি পাওয়ার জেড হবে। তাহলে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড, আর এখানে হচ্ছে আর টু দি পাওয়ার এক্স থাকলো, টি টু দি পাওয়ার ওয়াই থাকলো, আর এ স্কোয়ারটা এখানে চলে এলো। তাহলে এক্ষেত্রে এক্স আর ওয়াই কেমন হবে? না এক্স ওয়াই যেমন আছে তেমন থাকবে, এক্সের মান 0 1 2, আর ওয়াইয়ের মান 0 1 2 3 4, এটা হবে। আর জেডের মানটা দেখো, জেডের মানটা 0 আর 1 হবে, কিন্তু 2 হবে না। কেন হবে না? যখন আমি 2 ধরে নেবো জেডের মানটা এখানে, তখন আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, এটা দেখো পি এর A1 সেটের পি এর পথে হয়ে যাচ্ছে, তাই 2টা ধরা যাবে না, জেডের মানটা 0 আর 1 পর্যন্ত ধরতে হবে। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কত? পদ সংখ্যা এগুলোর গুণফল 3 4 2, তাহলে 3 গুণিতক 4 গুণিতক 2, 4 3 12 2 24। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কটি হচ্ছে? না 24 হলো। এরপর দেখো, সরি এটা 4 নয়, এটা 1 2 3 4 5, এটা 5 হবে। তাহলে 15 3 45, 5 3 15 2 30, তাহলে পদ সংখ্যা 30। এবার A3 সেটটা কী হবে? না এসটা যে চেঞ্জ করেছিলাম, এবার ধরো আমি চেঞ্জ করলাম অন্য কিছু একটা, টিটাকে চেঞ্জ করলাম। তাহলে এখানে আর স্কোয়ার টি টু দি পাওয়ার ওয়াই এ স্কোয়ার, কমা আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড। এক্সটা তো যেমন ছিল তেমন থাকবে, 0 1 2। তাহলে এসটা কি, টিটা কী হবে? এই যে ওয়াইটা এখানে আছে, তাহলে ওয়াইটা কী হবে? একটু চেঞ্জ হবে, ওয়াই সমান 0 1 2 3 হবে, কিন্তু 4 হবে না। কেন 4 হবে না? যখন আমি 4 করবো তখন এই পদটা চলে আসবে, যখন 4 করবো এই পদটা চলে আসবে। আর বাকি 0 1 2 3 করলে কোনো পদে মানে এই দুটো পদের সঙ্গে সমান হবে না, কিন্তু 4 করে দিলে A1 সেটের পি পদের সঙ্গে সমান হয়ে যাবে। এইটা হলো। আর জেডটা তো যেমন আছে সেটাই থাকবে, 0 1 2, 0 1 2 এটা থাকবে। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কটি হবে? পদ সংখ্যা এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে 3, 3 গুণিতক 4 গুণিতক 3, 3 3 9 4 36। তাহলে A3 ক্ষেত্রে পদ সংখ্যা 36 হলো, বোঝা হলো। এবার A4 দেখো A4টা কেমন হবে? না A4-এর ক্ষেত্রে আমরা কী চেঞ্জ করলাম? টিটা চেঞ্জ করলাম, এবার আরটাকে চেঞ্জ করব। তাহলে এখানে হবে আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার,
কমা আর স্কোয়ার টি টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার জেড। এইটা তাহলে যেহেতু আর চেঞ্জ করেছি তাহলে এক্সটা কী হবে 0 1 হবে, 2 হবে না, কিন্তু 0 1 করতে পারি, কিন্তু 2 যখন করব তখন এই প্রথম পদটা মানে পি সেটের প্রথম পদের সঙ্গে কী হবে সমান হয়ে যাবে, তাই মানে A1 সেটের প্রথম পদের সঙ্গে সমান হয়ে যাবে, তাই এটা 0 1 হলো। আর বাকিগুলো যেমন ছিল থাকবে, বাকিগুলো হচ্ছে ওয়াই সমান কত ছিল 0 1 2 3 4 আর জেডটা ছিল 0 1 2। এটা তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কত হবে, এটা 2 5 3, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 3 15, এটাও পদ সংখ্যা 30 হবে। A4 এর পদ সংখ্যা 30 হবে, আগেরটা 36 হয়েছিল। এবার A5 এর ক্ষেত্রে দেখো একটা করে চেঞ্জ হয়েছে, এবার দুটো করে হবে। দুটো করে মানে ধরো A5 এর ক্ষেত্রে আমি লিখছি আর স্কোয়ারটা থাকলো টি টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার জেড হয়ে গেলো, দুটো ভেরিয়েবল এখানে চলরাশি চলে এলো। তাহলে এক্ষেত্রে কী হবে আর স্কোয়ার ছিল, তাহলে এটা আর টু দি পাওয়ার এক্স হলো, আর বাকি দুটো টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার হলো। এরকম হবে, এত ধরনের কম্বিনেশন বা কমতে জোড় হতে পারে। এবার এক্ষেত্রে তাহলে এক্সটা কী হবে, এক্সটা যেমন ছিল তেমন থাকবে না, এক্সটা A5 এর ক্ষেত্রে এক্সটা দেখি, এক্সের মানটা 0 1 2 হয়, 0 1 যদি 2 হয়, আমি কথা বলছি, আচ্ছা এটা আমি লিখছি পরে বলছি। ধরো ওয়াইয়ের মানটা দেখো, ধরো আমি করলাম এক্সের মানটা এখানে 2 হবে না, তবে আমি বলে দিচ্ছি যদি আমি এটা 2 লিখতাম তাহলে কি হচ্ছে, 2 লিখলে এখানে কি হতো আর স্কোয়ার আসতো, 2 লিখলে এখানে কি হতো আর স্কোয়ার আসতো। এবার ওয়াইয়ের মানটা ধরো আমি এখানে লিখছি, ওয়াইয়ের মানটা 0 1 2 3 এইটা হবে, আর জেডের মানটা হবে 0 1। বাকিগুলো কেন লিখলাম না সেটা আমি দেখছি, যে সেটা যখন লিখবো কোনো না কোনো পদের সঙ্গে সমান হয়ে যাবে। ধরো আমি বললাম এক্সের মান 0, যে ওয়াইয়ের মান 0 জেডের মান 0, ওয়াইয়ের মান 0 জেডের মান 0, তাহলে এটা 1। আর আর এর মানটা এক্সের মানটা আমি ধরো 2 লিখে দিলাম, 2 হবে 0 1 2 হবে, কারণ 2 ধরেও করা যাবে, কারণ এখানে এক্সের মান যদি আমি 2 ধরি তাহলে এখানে আর স্কোয়ার আসবে, আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, এই পদটা আসবে। আর যখন এখানে ওয়াই আর জেডের মানটা, ওয়াইয়ের মানটা 0 0 মানে আর স্কোয়ার পদ তো আগে কোথাও আসেনি। আবার 0 1 ধরলেও, 0 1 ধরলে টি পদ 0 আর 1, এটা 0 আর এটা 1 মানে এস, আর স্কোয়ার এস, সেটা তো আসেনি কোথাও, আর স্কোয়ার এস আসেনি। তাহলে মানে 0 1 2 মানে এই দিকে যখন চলরাশিটা থাকবে সবসময় লক্ষ্য রাখবে যে এই দিকে যখন চলরাশিটা থাকছে তখন চলরাশির যতগুলো মান হয় সেই মানটাই থাকবে, কিন্তু যখন এই দিকে চলরাশিগুলো চলে আসছে তখন মানগুলো কি হচ্ছে একটা করে কমে যাচ্ছে। মানে এখানে 0 1 2 3 4 হতো, 0 1 2 3 হলো, আর এখানে 0 1 2 হতো, 2টা বাদ চলে যাচ্ছে। এরপর দেখো A5 হলো A6 এর ক্ষেত্রে কি হবে না, এই দুটো করেছিলাম ওয়াই জেড, আমরা এরপরে A6-এ করব এক্স ওয়াইকে করবো, জেডটাকে রেখে দেবো, তাহলে কী হবে আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই আর এ স্কোয়ার, তাহলে এখানে কি হবে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড। এটা তাহলে এক্ষেত্রে কী হবে এক্সের মানটা কী হবে না, এক্সের মানটা 0 1 হবে, কারণ এদিকে এসেছে 0 1। ওয়াইয়ের মানটা কত হবে না 0 1 0 1 2 3 হবে, আর জেডের মানটা যেমন ছিল 0 1 2 এইটা। তাহলে A6-এর পদ সংখ্যা কত, এখানে পদ সংখ্যাটা লেখা হলো না, এখানে পদ সংখ্যা হচ্ছে কত 3 গুণিতক 4 গুণিতক 2 আর 3 24, তাহলে A5-এর ক্ষেত্রে পদ সংখ্যা 24, আর A6-এর ক্ষেত্রে এখানে 2 গুণিতক এখানে হচ্ছে 4 গুণিতক 3 4 3 12, এখানেও পদ সংখ্যা কত হচ্ছে 24 হচ্ছে, এখানেও পদ সংখ্যা 24, এখানেও পদ সংখ্যা 24। এবার A7-এর ক্ষেত্রে কি করব না ওয়াইটা বাদ দিয়ে এক্স আর জেড করব। A7-এর ক্ষেত্রে কি করব না এক্স আর জেড করব, তাহলে আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড,
তাহলে হবে এখানে আর স্কোয়ার টি টু দি পাওয়ার ওয়াই এ স্কোয়ার, এটা হতে পারে। তাহলে এক্ষেত্রে যখন ওয়াইটা থাকছে, ওয়াইটা যেমন হচ্ছে, তাহলে এক্সটা কী হবে, কমে যাবে, এক্সটা হবে 0,1, আর ওয়াইটা যেমন ছিল 0, 1, 2, 3, 4, আর জেডটা হয়ে যাবে 0,1। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কটি হচ্ছে, এক্ষেত্রে পদ সংখ্যা 2 গুণিতক 5 গুণিতক 2, 5 4 4 5 20, এক্ষেত্রে পদ সংখ্যা 20 হয়ে গেল। এবার A8 এর ক্ষেত্রে আর তো দুটো দুটো করে হচ্ছে না, এবার তিনটে, মানে এই দিকে যদি সবগুলো চলে আসে, মানে আর টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার জেড, আর এখানে হয়ে যাবে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা কী হবে, একটা করে কমে যাবে, কারণ চলরাশিগুলো এইদিকে চলে আসে। এক্স সমান 0,1, ওয়াই সমান 0, 1, 2, 3, আর জেড সমান 0,1। তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা 2 গুণিতক 4 গুণিতক 2, এক্ষেত্রে পদ সংখ্যা কত হচ্ছে, 2 দিয়ে 4 4 16, তাহলে এক্ষেত্রে পদ সংখ্যা 16। এটা অনেক তিনটে করে আছে, এটা ঠিক করে দেখবে, দেখলে বুঝতে পারবে। আর পদ সংখ্যাগুলো লেখা দরকার নেই, শুধু এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো দেখবে, কিছু নেই। প্রথমে একটা করে চেঞ্জ হলো, তারপর দুটো জোর জোর করে নিয়ে চেঞ্জ করলাম, তারপর তিনটে একসঙ্গে চেঞ্জ হয়ে গেল। আর যখন চলরাশিগুলো এইদিকে চলে আসে, তখন চলরাশিগুলোর মান, সর্বোচ্চ মান 1 করে কমে যাচ্ছে, বাকি চলরাশি এইদিকে থাকলে যেমন আছে তেমন থাকবে, এটাই করালো। তাহলে এক্ষেত্রে টোটাল পদ সংখ্যা কতটি হচ্ছে, তাহলে মোট পদ প্রথমটাতে কত পেয়েছিলাম, প্রথমটাতে পেয়েছিলাম 45, A1-এ পেয়েছিলাম 45, A2-তে কত পেয়েছিলাম, A2-তে 30, A3-তে 36, তারপর A4-এ 30, A5-এ 24, A6-এ 24, A7-এ 20, A8-এ 16, এতগুলো পদ পেয়েছিলাম। এবার এগুলোকে যোগ করতে হবে, এগুলোকে যোগ করলে টোটাল হবে 225, এগুলোকে টোটাল করলে 225 হবে। তাহলে মোট পদ সংখ্যা জোট, মানে 225 ধরনের জোড় পাবো, মানে এরকম ধরনের জোড় পাবো, যে আমরা জোড়গুলো আমরা ভেঙে যদি লিখতাম, তাহলে জোড় পাবো, যেগুলোর লসাগু কত হবে, না যেগুলোর লসাগু হবে না আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। তাহলে বোঝা গেল। ঠিক করে দেখবে, এই ছোট ভিডিওটা আগে ভালো করে দেখবে, যেটা আমরা ছোটোটা বোঝালাম, এইটা বুঝতে পারলে এটা অটোমেটিক বেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার নেক্সট 23-এরটা দেখো। 23-এটা বলছে ভেন চিত্র প্রয়োগে বা অন্য পদ্ধতিতে নিচের প্রশ্নটি সমাধান করো। কি বলেছে, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। বলা আছে 70 জন ছাত্র আছে, তারা প্রত্যেকে হয় ইংরেজিতে কথা বলে, বা ইংরেজি বলতে পারে, বা হিন্দি বলতে পারে, বা উভয় বিষয়, দুটো বিষয় একসঙ্গে বলতে পারে। এদের মধ্যে কী বলছে, 45 জন ছাত্র ইংরেজিতে পাঠ করে, 30 জন হিন্দিতে পাঠ করে। তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে তা নির্ণয় করে। উভয় বিষয়ে ইংরেজিতে কতজন করছে সেটা বলা আছে, হিন্দিতে কতজন পাঠ করে সেটা বলা আছে, কিন্তু উভয় বিষয়ে কতজন পাঠ করছে সেটা বলা নেই, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি করা হচ্ছে, এখানে আমি ধরে নেব যে ইংরেজিতে কথা বলে ছাত্রদের সেট একটা ধরে নেব, আর হচ্ছে হিন্দিতে কথা বলে তাদের একটা সেট আমরা ধরে নেব। যে ধরা যাক ইংরেজি এবং হিন্দি পাঠ করে এমন ছাত্রদের সেট যথাক্রমে, ইংরেজির ক্ষেত্রে ই ধরে নিচ্ছি এবং হিন্দির ক্ষেত্রে এইচ ধরে নিচ্ছি, ইংলিশের জন্য ই আর হিন্দির জন্য এইচ ধরে নিলাম। তাহলে অতএব আমরা কি বলতে পারি, যে ইংরেজি কতজন পাঠ করে, ইংরেজি পাঠ করে 45 জন, তাহলে এই সেটের মধ্যে কি হবে, 45 জন থাকবে। ই সেটের মধ্যে কতজন থাকবে, না 45 জন থাকবে। তাহলে এন অফ ই, মানে ইংরেজি সেটের সেটের পদ সংখ্যা এন অফ ই সমান কত, 45, এবং আর এন অফ এইচ সেটা কত হবে, না 30, হিন্দি কতজন পাঠ করে 30 জন,
আমাকে এখানে যেটা বের করতে হবে যে উভয় পাঠ করে, মানে ই আর এইচের ইন্টারসেকশন, মানে এন অফ ই ইন্টারসেকশন এইচ, এইটা আমাকে বের করতে হবে। কারণ এটাতে বলেছে যে ইংরেজি এবং হিন্দি উভয় বিষয় পাঠ করে। উভয় বিষয় কখন পাঠ করবে? যদি তাদের ইন্টারসেকশন করা হয়, যেই সেটটা পাবো সেইগুলোই তো উভয় বিষয়, মানে এখানে ছাত্র এখানে ছাত্র একসঙ্গে তারা, মানে এখানে যে ছাত্রগুলো থাকবে তারা ইংরেজি হিন্দি পাঠ করতে পারবে, এখানে যে ছাত্র থাকবে ইংরেজি হিন্দি পাঠ করতে পারবে, তবেই তো তাদের ইন্টারসেকশনটা পাবো। সেটাই হচ্ছে, তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা বের করার নিয়ম কি, যে আমরা কি জানি যে টোটাল কতজন ছাত্র ছিল? টোটাল ছিল 70 জন ছাত্র। তো 70 জন ছাত্র ছিল। তাহলে দেখো এক্ষেত্রে আমরা বলবো যে অতএব বা 70 জন ছাত্র হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। কী বলেছে? 70 জন ছাত্র হয় ইংরেজি পাঠ করে, সবাই ধরো শুধু ইংরেজি পাঠ করে 70 জন, বা সবাই শুধু হিন্দি পাঠ করে, বা সবাই কি করবে, বা উভয় বিষয় পাঠ করে। 70 জন ছাত্র উভয় বিষয় পাঠ করতে পারে, বা এটাও হতে পারে যে কিছু জন ইংরেজি পাঠ করছে, কিছু জন হিন্দি পাঠ করছে, কিছু জন উভয় বিষয়, যাই হোক। তাহলে এক্ষেত্রে আমরা কী বলবো না, এন অফ ই ইউনিয়ন এইচ, ই ইউনিয়ন এইচ সমান 70। কেন 70 হচ্ছে? কারণ 70 যে আমরা বলেছি 70 হচ্ছে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। তাহলে যখনই এই তিনটা বোঝাবে, এইখানে ইংরেজি পাঠ করছে যতজন সেটা আছে, এই হিন্দি পাঠ করছে আছে, তাদের ইউনিয়ন করলে কি হবে? ইংরেজিও পাঠ করে হিন্দিও পাঠ করে পাবো। আবার কি, আবার কিছু জন এদের মধ্যে আছে ইংরেজি হিন্দি পাঠ করেছে, কিছু জন এদের মধ্যে ইংরেজি হিন্দি পাঠ করেছে, তাদেরকে যখন ইউনিয়ন করবো সমস্তগুলোই কী হবে? ওই সেটের মধ্যে চলে যাবে। আর সমস্তগুলোই কি 70 জন, টোটাল কতজন? 70 জন। ওই জন্য এন অফ ই ইউনিয়ন এইচ সমান কত? 70। এবার আমরা কি জানি যে এই ইউনিয়নের সূত্রটা এখান থেকে আমরা পাই, জানি যে এন অফ ই প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশান এইচ সমান কত? 70। এটা আমরা সূত্রটা জানি। এবার এখান থেকে এন অফ ই এর মান, এন অফ এইচ এর মান আমরা বসিয়ে দেবো। এন অফ ই এর মান কত? 45, এন অফ এইচ এর মান 70 মাইনাস এন অফ ই ইন্টারসেকশান এইচ সমান কত? 70। এখান থেকে এটা এদিকে যাবে, আর এগুলো এইদিকে চলে যাবে, বিয়োগ হলে এন অফ ই ইন্টারসেকশান এইচ সমান কত হয়ে যাবে? 5। তাহলে তাদের ইন্টারসেকশন মানে হিন্দি আর ইংরেজি উভয় বিষয় পাঠ করে কতজন? 5 জন। তাহলে অতএব উভয় বিষয় পাঠ করে 5 জন। 5 জন হচ্ছে উভয় বিষয় পাঠ করে। বোঝা গেল? এবার নেক্সট দেখো 24-এরটা। 24-এরটা কী বলছে? কলকাতার 103টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারে রেডিও ও টিভি ছিল না, আর 794টি পরিবারে রেডিও এবং 187টি পরিবারে টিভি ছিল। কতগুলো পরিবারে রেডিও ও টিভি উভয়ই ছিল? কতগুলো পরিবারে রেডিও আর টিভি উভয়ই ছিল? দেখা এটা কী হচ্ছে 24-এরটা। দেখো আমার কি দেওয়া আছে না, রেডিও আর টিভি, রেডিও টিভি ছিল কতজন? রেডিও ছিল 794টি পরিবারে আর টিভি ছিল 187টি পরিবারে। তাহলে আমি ধরে নেব যে রেডিও সেটটা হচ্ছে আর সেট আর টিভি সেটটা হচ্ছে টি সেট। তাহলে লিখবো যে ধরা যাক রেডিও এবং টিভি ছিল এমন পরিবার সমূহের সেট যথাক্রমে কত? আর ও টি। আর আর টি ধরে নিলাম। এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব এন অফ আর সমান 794 আর এন অফ টি সমান 187, এটা বলতে পারি। এবার হচ্ছে কি না, রেডিও আর টিভি ছিল না এরকম কটি পরিবার? না 63 পরিবার। রেডিও আর টিভি ছিল না মানে কি, মানে আর ইউনিয়ন টি করে তাদের যদি কমপ্লিমেন্ট করি তখনই ছিল না পাবো।
আর ইউনিয়ন টি মানে কি, রেডিও ছিল, টিভি ছিল, উভয়ই দুটোই ছিল এরকম পাবো। কিন্তু যখন আমি কমপ্লিমেন্ট করে দেবো তখন রেডিও টিভি কোনোটাই ছিল না। তাহলে আমি এখান থেকে কি বলবো, আর রেডিও টিভি ছিল না কতজন, 63 জন। তাহলে এখান থেকে আমি এটা লিখি যে রেডিও টিভি ছিল না, রেডিও বা টিভি ছিল না এমন পরিবার সমূহের সেট সমান কত, আর ইউনিয়ন টি হোল কমপ্লিমেন্ট। এটা রেডিও টিভি ছিল না, তাহলে অতএব আমরা কি বলতে পারি, এন অফ আর ইউনিয়ন টি হোল কমপ্লিমেন্ট সমান কত, 63। কারণ 63টা পরিবারই তো রেডিও টিভি ছিল না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, টোটাল কতগুলো পরিবার ছিল, 1003টি পরিবার ছিল। এইটা যদি সার্বিক সেট ধরি, 1003টা সার্বিক সেট ধরি, তাহলে 1003 মাইনাস এন অফ আর ইউনিয়ন টি সমান 63। কারণ এটা ছিল না, টোটাল হচ্ছে এই যে বক্সটা, এটা হচ্ছে 1003টা পরিবার, তার মধ্যে আমাকে বলছে আর ইউনিয়ন টি কোনটা, এই সেটটা যদি হয় তাহলে এর কমপ্লিমেন্ট মানে এটা বোঝাচ্ছে। তাহলে এটাকে করতে গেলে কত, এন অফ আর ইউনিয়ন টি হোল কমপ্লিমেন্ট মানে কি, 1003 থেকে আর ইউনিয়ন টিটা এন অফ আর ইউনিয়ন টি বাদ দিতে হবে সমান 63। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 1003টা এই 63 এদিকে চলে আসবে, এটা এদিকে, তাহলে এন অফ আর ইউনিয়ন টি সমান এটা বিয়োগ করলে 940। এখন এটা সূত্র, এন অফ আর প্লাস এন অফ টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশান টি সমান 940। মানগুলো বসালে এটা হচ্ছে 794 প্লাস 187 মাইনাস এন অফ আর ইন্টারসেকশান টি সমান 940। 940 এইদিকে আসবে আর এটা এইদিকে যাবে, তাহলে হচ্ছে এন অফ আর ইন্টারসেকশান টি সমান 41। তাহলে আমার এখানে প্রশ্নের উত্তর চেয়েছিল যে কতগুলো পরিবারে রেডিও টিভি উভয় ছিল। রেডিও টিভি উভয় বোঝাতে গেলে কী করতে হবে, ইন্টারসেকশান বের করতে হবে, তবেই তো আমি উভয় পাবো। তাহলে কতগুলো পরিবারে রেডিও আর টিভি উভয় ছিল না, 41টি পরিবারে রেডিও আর টিভি উভয় ছিল। বোঝা গেল। এরপর নেক্সট পৌঁছি, সেটা দেখো। কোনো বাজার অনুসন্ধানকারী দল 100 জন ব্যবহারকারীর তথ্যানুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে এই 1000 জনের মধ্যে, 100 জন না 1000 জন, 1000 জনের মধ্যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী, মানে 720 জন এ ধরনের কোনো একটা সামগ্রী আছে, জিনিসপত্র আছে বাজারে, সেই জিনিসপত্র ব্যবহার করে। কতজন, 720 জন। আর বি সামগ্রী কতজন ব্যবহার করে না, 450 জন। আমাকে বলেছে কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে। তাহলে কমপক্ষে কতজন মানে সব থেকে কম কতজন উভয় সামগ্রী পছন্দ করছে সেটা আমাকে 720 জন এ সামগ্রী, তাহলে এ সামগ্রীর সেটটাকে আমরা এক্স সেট ধরে নেব, আর বি সামগ্রীর সেটটাকে ওয়াই, মানে এ সামগ্রীর যে জিনিসের সেট সেটাকে এক্স সেট আর বি সেট ওয়াই সেট। আর এটা কতজন, 720 জন ব্যবহার করে, আর এটা হচ্ছে কত না, এটা হচ্ছে 450 জন ব্যবহার করে। তাহলে এন অফ এক্স এইটা হয়ে যাবে, এন অফ ওয়াই এটা হয়ে যাবে। তাহলে লিখি, ধরা যাক এ ও বি সামগ্রী ব্যবহারকারীদের সেট যথাক্রমে এক্স ও ওয়াই। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এন অফ এক্স সমান 720 আর এন অফ ওয়াই সমান 450। তাহলে আমাকে এখন উত্তর চেয়েছে যে কমপক্ষে কতজন উভয় সামগ্রী ব্যবহার করে। তাহলে উভয় সামগ্রী কতজন ব্যবহার করে সেটা বের করলেই সেটাই সব থেকে কম হবে, যেটা আমরা এই যে এইভাবে করছি, সব থেকে উভয় সামগ্রী যেটা বের করছি সেটাই। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রশ্নানুসারে টোটাল কতজন ছিল, 1000 জন। তাহলে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই এটা কত হবে, 1000। প্রশ্নানুসারে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই সমান 1000, কারণ টোটাল 1000টা সামগ্রী বলা ছিল,
তাহলে এক্স ইউনিয়ন ওয়াই হচ্ছে 1000। তাহলে এখান থেকে আমরা কি সূত্র পাবো, না এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 1000। আর এই মানগুলো জানি, বসিয়ে দিচ্ছি। 720 প্লাস 450 মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 1000। তাহলে এটা যোগ বিয়োগ করলে এদিকে হলে এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কত হচ্ছে 170। তাহলে 170 জন উভয় সামগ্রী পছন্দ করে, বোঝা গেল। এবার নেক্সট দেখো 26এরটা। দেখো 26এরটা কী বলেছে, না কোনো শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে, শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না তা গণনা করো। সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে তাও নির্ণয় করো। সে ঠিক আছে, এটা পরের পার্ট, এটা আমরা পরে করব। তাহলে প্রথমে বলছে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে, আবার একটা বলা আছে শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। তাহলে দেখো, তাহলে আমাকে বলেছে শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না, কতজন কোনো পত্রিকা এ এবং বি পত্রিকা পাঠ করে এমন ব্যক্তিদের সেট যথাক্রমে আমি ধরে নিচ্ছি এক্স ও ওয়াই। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এন অফ এক্স সমান 60, আর কি বলছি বি পত্রিকা পাঠ করে বলেছি, ওয়াই সেটটা বি পত্রিকা পাঠ করে। তাহলে এখানে 25 যেটা দেওয়া আছে এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, তাহলে এন অফ ওয়াই মানে বি পত্রিকা পাঠ করছে, ইন্টারসেকশান এক্স পত্রিকা পাঠ করছে না। এক্স পত্রিকা যদি আমি এক্স লিখতাম তাহলে এ পত্রিকা পাঠ করে এবং বি পত্রিকা পাঠ করে বোঝাতো, কিন্তু যখন আমি কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে দিচ্ছি এক্সের মাথায় কমপ্লিমেন্ট, তাহলে এ পত্রিকা পাঠ করে না। সেটা কতজন, না 25 জন। এটা বুঝতে পারলে তো। যদি বলতো এক্স পত্রিকাও এ পত্রিকাও পাঠ করে বি পত্রিকাও পাঠ করে, মানে দুটো পত্রিকাই উভয় পাঠ করে, তখন ওয়াই ইন্টারসেকশন এক্স বা এক্স ইন্টারসেকশন ওয়াই হতো। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে আমরা এটাও লিখতে পারতাম যে এন অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই, এটাও আমরা লিখতে পারতাম, কারণ এটা কি হয় বিনিময়ভাবে চেঞ্জ হয়, এটাও লিখতে পারতাম, যে যেটা খুশি লিখতে পারে। যাই হোক, তাহলে এটা হচ্ছে 25। এখন হচ্ছে কি, না আমার বের করতে হবে যে কোনো পত্রিকা পাঠ করে না, কী বলছি কোনো পত্রিকা পাঠ করে না কতজন হচ্ছে। তাহলে দুটো পত্রিকা পাঠ করে সেটা আমাকে বের করতে হবে, মানে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটা আমরা বের করব। বের করলে টোটালটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলে কোনো পত্রিকা পাঠ করে না সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এইটা আমরা বের করছি, কত হচ্ছে যে কোনো না কোনো পত্রিকা পাঠ করে এমন ব্যক্তির শতকরা সংখ্যা, এগুলো সব শতকরাই দেওয়া ছিল, মানে এই 25, 60 এগুলো শতকরাই দেওয়া ছিল। শতকরা সংখ্যা কত হবে, না এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটা সমান কি হয়, না এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। এন অফ এক্স এইটাতে যেটা ছিল, এটা কি ছিল, না এটাতে যেটা ছিল আমাকে বের করতে হবে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটা বের করতে হবে। এক্স ইউনিয়ন ওয়াই মানে এই যে সেটটা, ধরো এটা এক্স সেট আর এটা ওয়াই সেট, এক্স ইউনিয়ন ওয়াই মানে পুরোটা, আর এখানে এন এক্স বলতে কোনটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে এন এক্স, তার সঙ্গে কি হচ্ছে, না ওয়াই ইন্টারসেকশান এক্স কমপ্লিমেন্ট, ওয়াই মানে এই ওয়াইটা, তার সঙ্গে ইন্টারসেকশান এক্স কমপ্লিমেন্ট, ইন্টারসেকশান এক্স কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট মানে এক্স বাদে পুরোটা, এক্স বাদে পুরোটা মানে কোনটা, এইটা হচ্ছে ওয়াই এতটা ছিল, তার সঙ্গে
ছেদ বোঝাচ্ছে কোনটা, এক্স বাদে পুরোটা, এক্স বাদে পুরোটা মানে এইটা হচ্ছে, তখন তাদের ছেদ মানে কি এই অংশটা, তার মানে এই পুরোটা যে যোগ হচ্ছে মানে পুরোটা হয়ে যাচ্ছে। তাহলে এন অফ এক্স ইউনিয়ন, এটা কেন করলাম, কারণ এইটার মান দুটো তো আমরা জানি, তার জন্য আমরা এটাভাবে করলাম। এইটা মানে কত হচ্ছে 60 প্লাস 25 সমান 85। তাহলে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে কোনো না কোনো পত্রিকা পাঠ করে কতজন, 85 জন, মানে এ পত্রিকাও পাঠ করতে পারে, বি পত্রিকাও পাঠ করতে পারে, আবার উভয় পত্রিকাও পাঠ করতে পারে। টোটাল হচ্ছে কত, 85 জন। এখন বলবো যে আমার শতকরা যেহেতু বলেছে, তাহলে 85 জন কোনো না কোনো পত্রিকা পাঠ করছে, তাহলে কতজন কোনো পত্রিকা পাঠ করে না, শতকরা যেহেতু বলা ছিল, তাহলে শতকরা মানে 100, 100 থেকে 85 কী করবো, বিয়োগ করে দেবো। তাহলে সুতরাং কোনো পত্রিকায় পাঠ করে না এমন ব্যক্তির শতকরা সংখ্যা সমান 100 মাইনাস 85 সমান 15। তাহলে 15 জন কোনো পত্রিকায় পাঠ করে না, এটা বলেছে। এরপর বলছে সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে, বি পত্রিকা মানে ওয়াই, তাহলে এই ওয়াই সেটটা আমরা বের করি, সম্ভাব্য কতজন এবং সর্বাধিক ও সর্বনিম্ন মানে সবথেকে বেশি কতজন বি পত্রিকা পাঠ করে এবং সবথেকে কম কতজন বি পত্রিকা পাঠ করে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি যে আবার এই যে এটা তো বি পত্রিকা সেট কত ওয়াই, ওয়াই উপসেট কত এক্স ইউনিয়ন ওয়াই, এটা বলতে পারি ওয়াই উপসেট এক্স ইউনিয়ন ওয়াই। এখান থেকে এটা যদি এর পদ সংখ্যাটা নেওয়া হয়, তাহলে এন অফ ওয়াই, এটা তার উপসেট হবে না, এটা গেটার ইকুয়ালস টু এন অফ এক্স ইউনিয়ন ওয়াই। যখন এন অফ মানে এর পদ সংখ্যার সঙ্গে এর পদ সংখ্যা করছি, তখন এর উপসেট যেহেতু এর পদ সংখ্যা কম হবে আর এর পদ সংখ্যা কী হবে, বেশি হবে, আর উপসেট থাকার জন্য গেটার লেস ইকুয়াল টু চিহ্ন থাকবে, হলো। তাহলে এখন এন অফ ওয়াই এর পদ সংখ্যাটা, এটার পদ সংখ্যা কত 85, তাহলে 85 থেকে কি হবে, ছোট হবে, তাহলে 85 থেকে কম সংখ্যক কী হবে, মানে বি পত্রিকা পাঠ করে, এটা বোঝা গেল। এবার হচ্ছে কি সব থেকে বেশি এবং সর্বনিম্ন আমাকে বের করতে হবে। তাহলে দেখো আবার আমার কি লিখতে পারি, যে এখানে আমি লিখে দিচ্ছি, সুতরাং সম্ভাব্য সর্বাধিক শতকরা 85 জন বি পত্রিকা পাঠ করে। তাহলে সব থেকে বেশি কতজন পাঠ করতে পারে না, 85 জন বি পত্রিকা পাঠ করে, বুঝা গেল। এবার সব থেকে কমটা বের করব। আবার আমরা জানি এটা তো করতে পারি, আবার এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, এটা গেটার ইকুয়ালস টু 0, মানে এদের ছেদের যে ইন্টারসেকশানটা সেটা 0 হতে পারে বা 0 থেকে বড় হবে, কখনো নেগেটিভ হবে না, কারণ পদ সংখ্যা কখনো নেগেটিভ হয় না। তাহলে এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এটা লেস গেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই মাইনাস এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটা গেটার ইকুয়ালস টু 0, কারণ এন অফ এক্সের মান জানি, এন অফ এর মান জানি, আর এটাতে আমরা অটোমেটিক গেটার দেন আর লেস দেন বের করতে পারবো। তাহলে 60 প্লাস এন অফ ওয়াই মাইনাস 85, এটা গেটার ইকুয়ালস টু 0। তাহলে এগুলো যোগ বিয়োগ করে এইদিকে এলে এন অফ ওয়াই গেটার ইকুয়ালস টু 25। তাহলে 25 জন, সব থেকে কম 25 জন বি পত্রিকা পাঠ করে বা তার থেকে বেশি জন পাঠ করতে পারে। তাহলে অতএব বা সুতরাং সম্ভাব্য সর্বনিম্ন শতকরা 25 জন বি পত্রিকা পাঠ করে, বোঝা গেল যে সর্বনিম্ন 25 জন বি পত্রিকা পাঠ করে।
এবার দেখো 27-এর একেরটা বলেছে দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ। যদি এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয় তবে পি ও কিউর মান নির্ণয় করো। তাহলে দেখো এটা কেমন হচ্ছে। তাহলে বলেছে যে দুটো সেট বলা আছে, যে এ আর বি সেটের পদ সংখ্যাগুলো বলা আছে। তাহলে এ সেটের আমি লিখছি না, একবারে করে দিচ্ছি। দেখো এ সেটের পদ সংখ্যা কটি বলা আছে না, এ সেটের পদ সংখ্যা বলা আছে পি, আর কিউ বি সেটের পদ সংখ্যা বলা আছে কিউ। তাহলে এন অফ এ সমান পি দেওয়া আছে, আর এন অফ বি সমান কিউ দেওয়া আছে। বোঝা গেলো? লিখবে যে এ সেটের পদ সংখ্যা পি, কিউ সেটের, তাহলে এন অফ এ সমান পি, এন অফ বি সমান কিউ হলো। এখন আমার কি বলা আছে না, এবার উপসেটের সংখ্যা। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা বের করব। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা, এটা লিখি এ সেটের উপসেটের সংখ্যা, সেটাকে কত, এন অফ এ সমান কত হবে 2 টু দি পাওয়ার পি। এন অফ পদ সংখ্যা যেহেতু, তাহলে এই এন অফ এ সমান কত 2 টু দি পাওয়ার পি। আর বি সেটের উপসেটের সংখ্যা কত হবে, এন অফ না এটা পি এ, সরি উপসেটটা কত পি এ দ্বারা প্রকাশ করি, তার পদ সংখ্যা এন অফ পি এ, তাহলে এটা পি বি সমান কত 2 টু দি পাওয়ার কিউ। এটা উপসেট নেই। এখন কি বলেছে না, প্রশ্নানুসারে এ সেটের যে পদ সংখ্যা সেটা বি সেটের পদ সংখ্যা থেকে 56 বেশি। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে 2 টু দি পাওয়ার পি সমান 2 টু দি পাওয়ার কিউ প্লাস 56। আমার এইখান থেকে আমাকে পি আর কিউর মানটা বের করতে হবে। তাহলে এটা কেমন করে সাজাচ্ছি সেটা দেখো। তাহলে আমি কি করছি, 2 টু দি পাওয়ার পি থাকলো, এই 2 টু দি পাওয়ার কিউকে এদিকে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার কিউ সমান 56 হলো। এবার এইটাকে আমি কি করছি, এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার কিউ কমন নিচ্ছি। এখানে তো কিউ নেই, তাহলে কমন নিলে কেমন নেওয়া হয়, 2 টু দি পাওয়ার কিউ কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 সমান 56। কেন কিউ কমন নিলাম, কারণ দেখো এ সেটটা বড় সেট, কিউ সেটটা ছোট সেট। কারণ বলেছে যখন আমরা এর উপসেট করছি, উপসেটের যে পদ সংখ্যাগুলো, এটা তো বেশি হচ্ছে, এটা তো কম হচ্ছে, এটা তো 56টা বেশি। তার মানে 56টা বেশি তখনই হবে যদি এ সেটের পদ সংখ্যাটা বেশি হয়। তার মানে এই যে পি মাইনাস কিউ, পিটা বড় কিউটা ছোট, এই জন্য আমরা 2 টু দি পাওয়ার কিউটা কমন নিলাম। তাহলে এই 56টাকে এই আকারে সাজাবো, ভেঙে লিখবো। এই 56কে কেমন লেখা হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1। 56 মানে কত, 56 মানে 8 7 56 কত হয়, 8 7 56, 8 গুণিতক 7 হয়। তাহলে এটাকে কী লেখা হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1। 8কে কত 2 এর কিউব করলাম, কারণ এখানে 2 ছিল। দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে 2, তাহলে এই 7কে কত লিখতে পারি, 7কে আমি 2 এর কিউব মাইনাস 1 করতে পারি। দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8 মাইনাস 1 মানে 7, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন উভয় পক্ষকে তুলনা করলে, বা উভয় পক্ষ থেকে পাই, উভয় পক্ষ থেকে কী পাচ্ছি, কিউ সমান কত পাচ্ছি 3। এটা তুলনা করলে কিউ এখানে আছে আর এখানে কত 3 আছে, তাহলে কিউ সমান কত 3, এবং পি মাইনাস কিউ সমান কত পাচ্ছি 3 পাচ্ছি, এটার সঙ্গে এটা করলে 3। তাহলে বা এখান থেকে পি সমান কত হবে, 3 বসালে 6 হবে। তাহলে পি এর মান 6 আর কিউর মান কত পেলাম, 3 পেয়ে গেলাম। বোঝা গেল? এবার 27-এর 2 একটা। 27-এর 2 একটা দেখো, বলছি দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম এবং এন। মানে উপাদান সংখ্যা মানে কি, এর পদ সংখ্যা আর এর পদ সংখ্যা, এগুলো বলা আছে এম আর এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কতগুলো পদ হবে, মানে সেই এ ইউনিয়ন বি গ্রেটার দেন লেস দেন দেখাতে হবে। তাহলে দেখো এটা কী হচ্ছে, তাহলে যেগুলো পদ সংখ্যা বলা আছে সেটা আমরা লিখে নিচ্ছি, যে এন অফ এ সমান কত বলা আছে এম
আর এন অফ বি সমান এন বলা আছে। তাহলে এখন আমরা কি জানি যে এন অফ এ ইউনিয়ন বি, এটা কি জানি না এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা মান বসাতে পারি এম প্লাস এন মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা বোঝা গেল। এখন আমরা আরও জানি, এগুলো তো লিখতে পারি যে আমরা জানি ফাই সেটটা উপসেট কার না এ ইন্টারসেকশন বি, আবার এ কার উপসেট এ সেটের উপসেট হতে পারে, এবং আবার এটাও বলতে পারি ফাই সেট উপসেট এ ইন্টারসেকশন বি, আবার এ হচ্ছে বি এরও উপসেট। এগুলো তো আমরা জানি, এগুলো আমরা অঙ্কের যেখানে যখন প্রয়োজন তখন সেগুলো আমরা নিজে থেকেই আমরা এগুলো ব্যবহার করতে পারি, কারণ এগুলো তো সবসময়ই সত্য, তাই এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি এর পদ সংখ্যা নেওয়া হয় তাহলে এর পদ সংখ্যা কত হবে এন অফ ফাই, এটা কি হবে লেস ইকুয়াল টু মানে এর থেকে এ বড় হবে এন অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু এন অফ এ। আবার এইটার ক্ষেত্রে এন অফ ফাই লেস ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু এন অফ বি হবে। তাহলে দেখো এখান থেকে এটার পদ সংখ্যা কত 0, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে 0 লেস ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু এটা কত এম, এটার এম, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আর এক্ষেত্রে এটা 0 লেস ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু এন, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। বোঝা হলো। এখন দেখো 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, 1 আর 2 থেকে কি বলছি না এ থেকে এ বড় এম এর থেকে ছোট, আর এখানেও একই রকম আছে এটা এন এর থেকে ছোট। তাহলে এই যে পথটা এন অফ এ ইন্টারসেকশন বি, এটা কার থেকে ছোটো, এম এর থেকে ছোটো বলবো না এন এর থেকে ছোটো বলবো। তাহলে দেখো কার থেকে ছোটো হবে, যদি এম এর মান 2 হয়, আমি কথাই বললাম এম এর মান 2 এন এর মান 3, তাহলে 3-এর থেকে ছোটো বলবো না 2-এর থেকে ছোটো বলবো, 2-এর থেকে ছোটো বললে 3-এর থেকে ছোটো বোঝাবে। আবার এটা যদি 3 হয় এটা যদি 2 হয় সেক্ষেত্রেও আমি এটা থেকে ছোটো বললে এটা থেকে ছোটো বোঝাবে। তাহলে এই দুটোর মধ্যে যে মিনিমাম মানে যে সব থেকে ছোটো তার থেকে ছোটো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 0 লেস ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু মিনিমাম অফ বা মিন অফ এম কমা এন। তাহলে এম কমা এন এর মধ্যে যে ছোট তার থেকে এটা ছোট হবে, এই দুটো শর্ত থেকে আমি এটাই বলতে পারছি। তাহলে এইটা সমান আমরা কি বলতে পারি, এটা লিখতে পারি যে এম হবে এটা সমান এম যখন এম লেস ইকুয়াল টু এন, আর এন হবে যখন এন লেস ইকুয়াল টু এম। তার মানে যখন এম ছোট হবে এন এর থেকে এম ছোট হবে তখন মান কি হবে, এইটার মান এম হবে। আবার যখন এন ছোট হবে এম এর থেকে তখন এর মান কত এন হবে, তার মানে এইটার মান এন হবে। তাহলে দুটো মান যখন যেটার ক্ষেত্রে তখন সেটা হবে, বুঝা গেলো। তাই মিনিমাম হবে এটা লেখা হলো, ঠিক আছে। এরপর আমরা এটাকে কি লিখতে পারি, এটা থেকে কি ইমপ্লাই করছে, এটা থেকে কি ইমপ্লাই করছে সেটা দেখি। দেখো যদি এটা তো মিনিমাম মান, যদি এর নেগেটিভ নেওয়া হয় মাইনাস নেওয়া হয়, ধরো এর মান 2 বেরোলো, যদি মাইনাস নেই তাহলে -2 এটা কী হবে লেস ইকুয়াল টু, এখানে -2 লিখবো না, মাইনাস অফ মাইনাস মিন অফ এম কমা এন, এটা লেস ইকুয়াল টু মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু 0। যখন আমরা মাইনাস নিয়ে নিচ্ছি তখন কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। ধরো আমি কথা বলছি, ধরো 2 লেস দেন এ লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু 3, এটা হচ্ছে যখন আমি মাইনাস নিয়ে নিচ্ছি উভয় পক্ষে সবগুলো মাইনাস গুণ করে দিচ্ছি, মাইনাস গুণ করে দিলে সব থেকে ছোটো কে হয়ে যাচ্ছে -3, তারপর হবে মাইনাসে সব থেকে বড় হবে -2।
মানে যখন উভয় পক্ষে যখন সমান চিহ্নের কী হয়, দুদিকে আমরা মাইনাস চিহ্ন গুণ করলে তখন সমান চিহ্নই থাকে, কিন্তু যখন লেস ইকুয়াল টু হবে তখন সেক্ষেত্রে কী হয়, এটা চেঞ্জ হয়ে যায়। মানে -2টা গ্রেটার ইকুয়ালস টু -a গ্রেটার ইকুয়ালস টু -3, আর সেটাকে উল্টে লিখলে -3 লেস ইকুয়াল টু -a লেস ইকুয়াল টু, মানে যখন মাইনাস চিহ্ন গুণ করে দেবো, মানে এখানে 2 3 আর এ আর 3 ছিল, এটা যখন আমরা এই লেস দেনের ক্ষেত্রে যখন আমরা মাইনাস চিহ্ন গুণ করে দেবো তখন লেস ইকুয়াল টুটা গ্রেটার ইকুয়ালস টু চিহ্ন হয়ে যায়, আর গ্রেটার ইকুয়ালস টু এটাকে ঘুরে লিখলে তখন -3 আগে হবে, তারপর লেস ইকুয়াল টু -a লেস ইকুয়াল টু -2, সেটাই করা হলো। তাহলে এক্ষেত্রে আমরা মাইনাসটা গুণ করলে মিন হবে এত, লেস ইকুয়াল টু এত, লেস ইকুয়াল টু, আর -0 ক্ষেত্রে সেই 0 হচ্ছে। বোঝা গেলো। এবার আমরা কি করব, উভয় পক্ষে m+n যোগ করে দেবো। m+n এখানে যোগ করলাম মাইনাস মিন অফ m, n লেস ইকুয়াল টু m+n মাইনাস n অফ a ইন্টারসেকশন b লেস ইকুয়াল টু m+n। এবার দেখো এই m+n এটা যেমন আছে লিখছি যে m+n মাইনাস মিন অফ m, n লেস ইকুয়াল টু, এইটার মান কত, এইটার মানে যে আমরা লিখেছিলাম যে এইটার মান হচ্ছে n অফ a ইউনিয়ন b, তাহলে এটার জায়গায় n অফ a ইউনিয়ন b, এটা লেস ইকুয়াল টু কত, m+n। তাহলে আমার কি বলেছিল না, a ইউনিয়ন b এর সর্বোচ্চ সর্বনিম্ন মান, তাহলে সর্বোচ্চ মান কত m+n, আর সর্বনিম্ন মান m+n মাইনাস মিন হবে। তো মিনের মান যদি m হয় তাহলে m কেটে গিয়ে n হবে, আর যে মিনের মান n হলে n কেটে গিয়ে m হবে, যেটা হবে সেটা। তাহলে এইটা কিছু নেই, এটা ঠিক করে দেখলে বুঝতে পারবে কেমন করে করা হচ্ছে। ঠিক আছে, থাক। আচ্ছা, তাহলে এই 27 প্রবলেম পর্যন্ত হলো। নেক্সট ভিডিওতে আমরা পরের দীর্ঘধর্মী উত্তরগুলো আমরা আলোচনা করব। এই যে ভিডিওটা, এই প্রবলেমগুলো ভালো করে মন দিয়ে দেখবে, বারবার করে ভিডিওটা দেখলে সব ডিটেলসে বোঝানো আছে, ভালো করেই বুঝতে পারবে তোমরা। ঠিক আছে।